6:30। এখন আমরা নায়াগ্রার জন্য স্টার্ট করছি। আমাদের বাড়ির কাছের বাস স্টপ থেকে প্রথম বাসে উঠে প্রায় আধ ঘন্টায় পৌঁছে গেলাম পরের স্টপে। সেখান থেকে আর একটা বাস নিয়ে মাত্র 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম নায়াগ্রা ফলসের একদম কাছের বাস স্টপে। আমরা আগে থেকেই একটা ডে পাস বুক করে রেখেছিলাম, যার মধ্যে উইগো বাস ছিল ইনক্লুডেড। নায়াগ্রা ফলসের বিভিন্ন অ্যাট্রাকশনসের উপর ভিত্তি করে একাধিক ধরনের ডে পাস পাওয়া যায়। আমরা যে যে জায়গাগুলো ঘুরতে চেয়েছিলাম সেগুলো মাথায় রেখেই এই ডে পাসটা চুজ করেছিলাম। এই উইগো বাস হলো নায়াগ্রা ফলসের অফিসিয়াল বাস সার্ভিস। এর সবচেয়ে বড় সুবিধা হলো একটা স্পট থেকে আরেকটাতে যাওয়ার জন্য আলাদা করে হেঁটে যেতে হয় না। বাসে উঠে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া যায়। এতে যেমন অনেকটা সময় বাঁচে, তেমনি ঘোরাটাও হয় অনেক বেশি আরামদায়ক। বাস থেকে যেখানে নামলাম তার একদিকে ছিল নায়াগ্রা, আর ঠিক উল্টো দিকেই ছিল ইনক্লাইন রেলওয়ে। হায়াত, ম্যারিয়ট বা এরকম আপার ফলস ভিউ হোটেলগুলোয় যাওয়ার জন্য ইনক্লাইন রেলওয়ে সবচেয়ে ভালো অপশন, কারণ এই হোটেলগুলো ইনক্লাইন রেলওয়ে স্টেশন থেকে একেবারে হাঁটা দূরত্বে। ইনক্লাইন রেলওয়েতে উঠে নায়াগ্রার অপূর্ব সুন্দর ভিউ এনজয় করতে করতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ওপরের টুরিস্ট এরিয়াতে। আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল, তাই প্রথমেই চলে গেলাম হোটেলে চেক ইন করতে। আমরা মিসিসাগায় যেখানে থাকি সেখান থেকে বাসে করে নায়াগ্রা ফলস আসতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। সেই কারণেই এর আগে যতবার নায়াগ্রা ফলস এসেছি দিনের দিনই আবার বাড়ি ফিরে গেছি। তবে এবারের প্ল্যানটা একটু অন্যরকম ছিল। ইচ্ছা ছিল অন্তত একদিন এখানে থেকে নায়াগ্রাকে একটু প্রাণ ভরে উপভোগ করার। আর সেই কারণেই এমন একটা হোটেল বুক করেছিলাম যেখান থেকে রুমে বসেই নায়াগ্রা ফলসের ভিউ উপভোগ করা যায়। তবে সত্যি বলতে বুকিং করার সময়ও ভাবিনি যে পুরো হর্ষু ফলসের এত সুন্দর প্যানোরামিক ভিউ আমাদের রুমের জানলা থেকেই দেখতে পাবো। সেই দৃশ্যটা প্রথমবার দেখে আমরা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই ভিউ ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছেই করছিল না। কিন্তু আমাদের ডে পাস আগেই বুক করা ছিল, আর এবারের ট্রিপে বেশ কয়েকটা অ্যাট্রাকশনসও ঘোরার প্ল্যান ছিল। তাই আর দেরি না করে সেই মনোমুগ্ধকর ভিউটাকে আপাতত বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম নায়াগ্রা ঘুরতে। উইগো বাস থেকে নেমে আমরা প্রথমেই ওয়েলকাম সেন্টারে গিয়ে আমাদের সেদিন যে যে জায়গাগুলো যাওয়ার জন্য ডে পাস বুক করা ছিল সেগুলোর নির্দিষ্ট টাইম স্লট অনুযায়ী আগে থেকেই রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছিলাম, যাতে প্রতিটি জায়গায় গিয়ে আলাদা করে লাইন দিয়ে অপেক্ষা করতে না হয় আর সময়ও কিছুটা বাঁচে। সেদিন সকালের ব্রেকফাস্টটা সাবওয়ে থেকে সেরে নিয়ে আমরা আবার বাসে উঠে রওনা দিলাম আমাদের সেদিনের প্রথম ডেস্টিনেশন ওয়ার্লপুল এরোকারের উদ্দেশ্যে। আমাদের টাইম স্লট আগে থেকেই বুক করা ছিল সকাল 11টার জন্য, আর আমরা একদম সময় মতো সেখানে পৌঁছে গিয়েছিলাম বলে আমাদের আলাদা করে ওয়েটিং কিউতে দাঁড়াতে হয়নি, সরাসরি চলে গেলাম এরোকারে ওঠার লাইনে। একটা বিষয় খুব ভালো লেগেছিল, এরোকারে ওঠার সময় সবাই যে যার নিজের সুবিধা মতো একটা সাইড ধরে দাঁড়িয়ে পড়েছিলাম যাতে সুন্দর ভিউটা এনজয় করতে পারি। কিন্তু ফেরার সময় গাইড নিজেদের মধ্যে সাইডটা একবার ইন্টারচেঞ্জ করে নিতে বলল, যাতে দুদিকেরই অসাধারণ ভিউ সবাই সমানভাবে উপভোগ করার সুযোগ পায়। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল হোয়াইট ওয়াটার ওয়াক। একটা এলিভেটরের মাধ্যমে প্রায় 70 মিটার নিচে নেমে তারপর 73 মিটার লম্বা একটা টানেলের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে আমরা পৌঁছলাম সেই স্পটে
যেখানে একদিক দিয়ে অবিরাম গতিতে বয়ে চলেছে নায়াগ্রা নদী, আর তার ঠিক পাশ দিয়েই তৈরি হয়েছে প্রায় 1000 ফুট লম্বা একটা কাঠের বোর্ডওয়াক। নদীর গর্জন আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে পুরো অভিজ্ঞতাটাই ছিল একেবারে অন্যরকম। কাঠের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম রাস্তার একেবারে শেষ প্রান্তে। নায়াগ্রা নদী এত কাছ দিয়ে বয়ে চলেছিল যে মনে হচ্ছিল যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। আমাদের সেদিনের তৃতীয় ডেস্টিনেশনে যাওয়ার আগে হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই সেই ফাঁকে আমরা লাঞ্চটা সেরে নিলাম। সেদিন বেশ গরম ছিল, তাই একটু লাইট কিছু খাওয়ার কথা চিন্তা করে আমরা অর্ডার করেছিলাম স্টিম মোমো। আমাদের পরের প্ল্যানে ছিল নায়াগ্রা টেক্স ফ্লাইট, আর তার জন্য আমরা পৌঁছে গেলাম টেবিল রক সেন্টারে। এই পুরো এক্সপিরিয়েন্সটা 3টে ভাগে ভাগ করা। প্রথমে ছিল একটা ওয়েটিং জোন, তবে এটা একদমই কোনো সাধারণ ওয়েটিং এরিয়া নয়। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই চারপাশে লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টের মাধ্যমে নায়াগ্রা ফলসের বিভিন্ন অজানা গল্প খুব সুন্দরভাবে দেখানো হচ্ছিল। অপেক্ষা করাটাও ছিল এক্সপিরিয়েন্সেরই একটা অংশ। এই শোটার সেকেন্ড ফেজে আমাদের সামনে তুলে ধরা হলো নায়াগ্রা ফলসের ইতিহাস এবং তার সঙ্গে জুড়ে থাকা অনেক গল্প। Since the beginning, honoring the life this place brings. When the first Europeans laid their eyes on the falls, they too saw a gift from nature, too powerful to ignore. তারপর আমরা পৌঁছলাম মেন থিয়েটারে, আর শুরু হলো এক দুর্দান্ত জার্নি। 5D শোয়ের হাত ধরে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নায়াগ্রা ফলসের অতীতে। আমাদের পরের ডেস্টিনেশন ছিল জার্নি বিহাইন্ড দ্য ফলস। নায়াগ্রা ফলসকে দূর থেকে তো কয়েকবার দেখেছি, কিন্তু ফলসের একেবারে পেছনে দাঁড়িয়ে সামনে এই বিপুল জলরাশিকে অবিরাম ঝাঁপিয়ে পড়তে দেখার অনুভূতিটা অসাধারণ। এই ম্যাপে ডান দিকে যে লোকেশন মার্কটা দেখতে পাওয়া যাচ্ছে, গ্রেট ফলস পোর্টালের ঠিক ওপরে, এখান থেকেই আমরা বিহাইন্ড দ্য ফলসের এক্সপিরিয়েন্স করেছিলাম। এলিভেটরে করে 125 ফুট নিচে নেমে টানেলের মধ্যে দিয়ে পৌঁছে যাওয়া যায় দুটো অবজারভেশন পোর্টালে, যেখান থেকে বিহাইন্ড দ্য ফলসের আসল অভিজ্ঞতা পাওয়া যায়। তারই মধ্যে একটি থেকেই আমরা ফিল করলাম সেই বিখ্যাত বিহাইন্ড দ্য ফলস এক্সপিরিয়েন্স। তাছাড়াও এখানে রয়েছে একটা আউটডোর অবজারভেশন ডেক, যেটা হর্ষু ফলসের বেসের একেবারে পাশেই, তাই এখান থেকেই পাওয়া যায় হর্ষু ফলসের সবচেয়ে কাছের ভিউ। আমাদের পরের ডেস্টিনেশন ছিল নায়াগ্রা পার্কস পাওয়ার স্টেশন। এর জন্য আমরা আগেই সন্ধে 6টার স্লট বুক করে রেখেছিলাম। চাইলে এখানে দিনের বেলাও আসা যায়, তবে সন্ধেবেলায় আসার বাড়তি আকর্ষণ হলো লাইট অ্যান্ড সাউন্ড এক্সপিরিয়েন্স, যেটা খুবই ইনফরমেটিভ এবং ভীষণ এনজয় করার মতো একটা শো। আর পুরো পাওয়ার স্টেশনটা ঘুরে দেখতেও বেশ খানিকটা সময় লাগে,
তাই বিকেলে আমরা একবার হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে ঠিক সময় মতো সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছে গেলাম নায়াগ্রা ফলস পাওয়ার স্টেশনে। এই পাওয়ার স্টেশনটির নির্মাণ শুরু হয় 1901 সালে, আর 1905 সালে এখানে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। নায়াগ্রা নদীর প্রবল জলপ্রবাহকে কাজে লাগিয়ে এই স্টেশনটি টানা 100 বছরেরও বেশি সময় ধরে অন্টারিওর অসংখ্য বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আর কারখানায় বিদ্যুৎ সরবরাহ করেছে। বর্তমানে এটি একটি মিউজিয়াম। একসময় যে বিশাল জেনারেটরগুলো দিয়ে এখানে বিদ্যুৎ তৈরি হতো, সেই অরিজিনাল জেনারেটরগুলো আজও এখানে সংরক্ষণ করে রাখা আছে। The 11 penstocks. These are responsible for carrying 80,000 gallons of water per minute from the river and then down to the turbines. And all this force the water will then spin the turbines, thus spinning the drive shaft, which is a smaller shaft in front there. And that's connected to those big blue generators on the main floor, spinning turbines. একসময় এখানে যে মেশিনগুলো ইউজ হতো সেগুলো সম্পর্কে গাইডের কাছে জানতে জানতে আমরা লিফটে করে নেমে এলাম 180 ফুট নিচে, যেখান থেকে শুরু হচ্ছে আন্ডারগ্রাউন্ড টানেল। এই পাওয়ার স্টেশনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এই আন্ডারগ্রাউন্ড টানেল। নায়াগ্রা নদীর জল টারবাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বিদ্যুৎ উৎপাদনের পর সেই জল এই 2200 ফুট লম্বা টানেলের মধ্যে দিয়ে আবার নায়াগ্রা নদীতে ফিরে যেত। আমরা যখন এসেছিলাম তখন আমরা ছিলাম 600 ফিটে, এখন আমরা যাচ্ছি 2126 ফিটে। রাত্রিবেলা নায়াগ্রা ফলসের সৌন্দর্য একেবারেই অন্যরকম। বিভিন্ন রঙের আলোর ছটায় সে যেন এক নতুন রূপে আমাদের সামনে ধরা দেয়। আর যখন রুমে বসেই এই অসাধারণ ভিউ উপভোগ করার সুযোগ ছিল, তখন সেই সুযোগটা আর হাতছাড়া না করে ডিনারটা আমরা রুমেই নিয়ে এলাম। আর জানলার ওপার থেকে নায়াগ্রা ফলসের সেই অপূর্ব রাতের দৃশ্য আমরা উপভোগ করলাম ডিনার করতে করতেই। সকালে উঠে সুইমিং পুলে একটু সময় কাটিয়ে রেডি হয়ে নিলাম 11টায় চেক আউটের জন্য। ব্রেকফাস্টটা সেরে নিলাম বাইরে থেকেই। এখন বাজে সকাল 10:45। এবার আমরা বাড়ির জন্য স্টার্ট করব। এই নিয়ে আমরা নায়াগ্রা এলাম থার্ড টাইম। তো প্রথমবার যখন নায়াগ্রা এসেছিলাম লাস্ট ইয়ার অক্টোবরে, মানে অক্টোবর 2025-এ, তো আমার মনে আছে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তো ঠান্ডাও ছিল প্রচণ্ড। তো যার জন্য আমরা শুধু হন্ডোর রাইডটা করতে পেরেছিলাম সেদিন, অন্য রাইডগুলো করা পসিবল হয়নি। তো এবারে আমাদের ইচ্ছাই ছিল যে বেশ কিছু অ্যাক্টিভিটিস আমরা কভার করব। একদিনে সবকটা কভার করা পসিবল হয় না, যেটা বুঝলাম, অতটা টাইম পাওয়া যায় না। আর সবকটা কভার করার ইচ্ছাও ছিল না, কারণ কিছু বাকি থাক পরের বারের জন্য। এবার আমরা নায়াগ্রা ফলস ফেসিং রুম নিয়েছিলাম ফলসের এরকম ভিউ পাওয়ার জন্য। তো নায়াগ্রা দেখে যেটা বুঝলাম যে নায়াগ্রা যতবারই দেখি না কেন মন ভরে না। মানে কালকে থেকে আমরা সমানে এই দিকেই তাকিয়ে বসেছিলাম। তো সকালে দেখলে মনে হচ্ছে এত সুন্দর বোধহয় রাত্রিবেলা দেখিনি, রাত্রিবেলা যখন দেখছি তখন মনে হচ্ছে এত সুন্দর ভিউ তো সকালবেলা পাইনি। তো নায়াগ্রা যতবারই দেখি, যতক্ষণ ধরেই দেখি, কিছুতেই মনে হচ্ছে না যে দেখা শেষ হচ্ছে, মনে হচ্ছে আরো দেখি আরো দেখি। তো আশা করি আবারও নায়াগ্রা আসতে পারবো, আবারও হয়তো পরের বার যা যা বাকি রয়েছে সেগুলো কভার করার সুযোগ পাবো। আপাতত এবারের ট্রিপ আমাদের এখানেই শেষ হচ্ছে। ছোটবেলা জিওগ্রাফি বইতে পড়েছিলাম পৃথিবীর বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি জলপ্রপাত হলো নায়াগ্রা জলপ্রপাত। তখন বইয়ের সাদা কালো ছবিটা দেখে মনে হয়েছিল ছবিতেই যদি এতটা সুন্দর লাগে তাহলে সামনে থেকে না জানি সে কি বিশাল। যখন সত্যিই নিজের চোখের সামনে সেই নায়াগ্রাকে দেখলাম, তখন ছোটবেলার সেই বইয়ের পাতাগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল। প্রকৃতির এই বিশাল সৃষ্টির সামনে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল কিছু কিছু সৌন্দর্য কোনো ছবি বা ভিডিওতে ধরা যায় না,
সেগুলো শুধু অনুভব করা যায়। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ভিডিও।